সম্মানিত আদালত, বাংলার এক ক্রীতদাসের আজ 15তম পর্ব নিয়ে আলোচনা করতেছি। অতীতে প্রথম এপিসোড থেকে 13তম এপিসোডে আমি আমার ফ্যাক্টরি খুলনায় ফ্যাক্টরি এবং আদালতের কার্যক্রম সম্পর্কে কিছুটা অবহিত করেছিলাম। আমি এই ব্যাপারে বা রায় সম্পর্কে সমস্ত সব কিছু এভিডেন্স আমি আগামীতে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে আপনাদেরকে উপস্থাপন করব। আমি এখানে সম্মানিত আদালত হিসাবে আদালত শব্দটা ব্যবহার করছি এই উপলক্ষে আমাদের দেশের বাংলাদেশের আদালত, সেটা নিম্ন আদালত, পরবর্তী পর্যায়ের যে আদালতগুলো আছে, এরপরে আমি আদালত হিসাবে উপস্থাপন করতেছি আন্তর্জাতিক আদালত, এরপরে ইউনাইটেড নেশনস, এর পরবর্তী পর্যায়ে সর্বশেষ আমার আদালত হচ্ছে সৃষ্টিকর্তার আদালত। এই আদালতকে সামনে রেখেই আমি যা কিছু বক্তব্য এখন আপনাদের সামনে উপস্থাপন করতেছি, যে কিভাবে আমি নির্যাতিত হয়েছি বা হচ্ছি এবং ভবিষ্যৎ আমার কোথায় যাচ্ছে। আমি তো শেষ, আমার জেনারেশন, আমার 2টা সন্তান আছে, তাদের সম্পর্কে আমি আপনাদের কাছে আমি তাদের যে ক্ষতি করছে, তারা কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের দ্বারা আমি কীভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেগুলো সম্পর্কে আমি প্রয়োজনীয় তথ্য সহ এভিডেন্স সহ আমি উপস্থাপন করব। তো আজকে ঠিক এই মুহূর্তে যে প্রবলেমগুলো আমি এ পর্যন্ত যতগুলো ভিডিও আপনাদেরকে প্রদর্শন করছি, সেগুলো শুধুমাত্র আমাকে বাধ্য করা হয়েছে। বাধ্য করা না হলে আমি কখনোই এগুলো প্রকাশ করতাম না। তো আমাকে বাধ্য প্রতি মুহূর্তে করা হয়েছে। যখনই বাধ্য করা হয়েছে তখনই আমি সেটার প্রতিবাদ করছি। আমি আমার এই এভিডেন্সের মাধ্যমে বা আমার নিজের সরাসরি সব বক্তব্য আপনাদের আদালতের সামনে উপস্থাপন করতেছি, এই কারণে যাতে ভবিষ্যতে আমার মতন যারা নির্যাতিত, যারা এইভাবে শোষিত হচ্ছে সমাজে, যারা প্রবাসীরা, যাতে বিশেষভাবে প্রবাসীরা যাতে বঞ্চিত না হয় বা সতর্ক হয়, আমি তাদের উদ্দেশ্যেই শুধু এই ভিডিওটা, এবং আমি আমার ন্যায় বিচার পাওয়ার স্বার্থে আমি আদালতে কি বিচার চাইছিলাম আর কি বিচার পাইছি সেটাকেই লক্ষ্য রেখে আমি বর্তমানে বাড়িতে অবস্থান করার পরে আদালতের রায় দিয়ে দিতেছে। সে রায়ের কপি আমি আপনাদেরকে দেখাবো আমার ফেসবুক পেজে। সেখানে আমি আদালতের রায়ের কপি আমি আপলোড করব ফেসবুক পেজে, এবং আদার্স বিভিন্ন কপিগুলো আমি সেখানে আপলোড করা থাকবে। আমি এই জায়গায় শুধুমাত্র যে এখানে আমার বাবা আমাকে নিয়ে আসার পরিপ্রেক্ষিতে তার পরবর্তী পর্যায়ে যে সমস্তগুলো ঘটনাগুলো ঘটে, সেটা আমি একটু এভিডেন্সের মাধ্যমে, এখানে আমার বাবার একটা লিখিত এভিডেন্স আছে, আমি সেটার মাধ্যম দিয়ে আমি কিছু পরিষ্কার করার চেষ্টা করব। তো যাই হোক, আমি ভিডিও যাতে দীর্ঘায়িত না হয়, আমার সংলাপ দীর্ঘায়িত না হয়, সে কারণে আমি সংক্ষেপে এই বিষয়গুলো তুলে ধরতেছি আদালতের সামনে। আমি যখন বাড়িতে আসার পরে ভাই বোন সুবিধাবাদী বিভিন্ন রকম চক্রান্তের শিকার হওয়ার পরে আমি এবং আমার স্ত্রী এবং আমার সন্তানরা বিভিন্ন নির্যাতনের শিকার হওয়ার পরিপ্রেক্ষিতে তখন বাবা আমাকে যে অনুরোধ করে, একাধিকবারে শতবার অনুরোধ করে, যে কোনো মূল্যে হোক আর যেভাবে পারো হোক তুমি এই সম্পত্তি বুঝে নিয়ে নাও। তো এখন আমি যদি বুঝতে চাই এই সম্পত্তি বাবার ভাষ্য অনুযায়ী রেজিস্ট্রি করে নেওয়ার জন্য, রেজিস্ট্রি যদি আমি করে নিই, তার আগেই আমাকে যেভাবে হুমকি দেওয়া হচ্ছে, তার আগেই রেজিস্ট্রি করার এখানে আসার কয়েক মাস পরেই আমার স্ত্রী পুত্রকে তারা আমার এখান থেকে উঠাই নিয়ে আমার শ্বশুরবাড়ি নিয়ে আটকে রাখে। কারণ শ্বশুরটা হচ্ছে তাদের কাছে তাদের কথায় তাদের চলতে যায়। তো সেখানে যে তখন আমার ছোট ছেলেটার ক্লাস 3 ভর্তি পরীক্ষা, আর বড় ছেলেটার তখন ক্লাস 5 পিএসসি পরীক্ষা, বৃত্তি পরীক্ষা। তো যাই হোক, সেই মুহূর্তে তারা আমার স্ত্রী সন্তানদেরকে এখান থেকে উঠে নিয়ে যায়। নেওয়ার পরিপ্রেক্ষিতে তখন আমি এখানে একটা উপায়ান্তর না দেখার পরে তার আগেই আমি এই সমস্তগুলো উঠা নিয়ে যাই। কিন্তু তার আগে আমি যে সমস্ত ঘটনাগুলো ঘটে বা পরিপ্রেক্ষিতে ঘটে, তার আগেই হচ্ছে যে বাবা জীবিত থাকা অবস্থায় 24/12/13 ইংরাজি সনের তারিখের আগের থেকেই বাবা আমাকে চাপ দিতে থাকে যে কোনো মূল্যে যে কোনোভাবে হোক এই সম্পত্তি তুমি বুঝে নাও।
তখন এই কথাটা এখানে বাবার ভাইদের এখানে লোক ছিল, হেকমত তার পরিবার নিয়ে এখানে বসবাস করত, কিন্তু সে বিভিন্ন অজুহাতে আমার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতো, মানে অশান্তি তৈরি করে যাতে আমি এখান থেকে চলে যাই। তো এবারে বাবার অনুরোধে বাবা হাত ধরে আমাকে নিয়ে আসছে, শপথ করে এখানে নিয়ে আসছে, এবং তার ব্যাখ্যাও আমি পরে দিচ্ছি। তো এখন হচ্ছে বাবা যে জিনিসটা একান্ত অনুরোধ করার পরে আমি দেখতেছি যে যদি দলিল করা হয় তাহলে দলিলের এগেনস্টে তারা হয়তো একসময় আমাকে বলবে যে বাবার সম্পত্তির জন্য বাবাকে হত্যা করে দলিল করে নিয়েছে। এখন তারা পরবর্তী পর্যায়ে আমার আরও জটিলতা বাড়ার পরিপ্রেক্ষিতে বা সমস্যার গুরুত্ব আমি বোঝার পরিপ্রেক্ষিতে আমি তখন দলিলের বিষয়টা আমি করি না। কিন্তু বাবা একদিন নামাজ আনতে সরাসরি আল্লাহর কাছে দোয়া চাচ্ছে যে আল্লাহ, আমি কোন মুসিবতের ভিতরে গ্রেপ্তার হলাম, আমাকে তুমি পথ দেখাও আল্লাহ। আমি এই সমস্যা থেকে আমি আমার সন্তানকে এখানে নিয়ে এসে আমি তাদেরকে কিভাবে আমি এখন কি বুঝ দেবো বা কীভাবে আমি তাদেরকে এই জায়গায় রেখে যাব। আমার বাবা আমাকে এখানে আমানত হিসাবে এই পূর্বপুরুষদের স্মৃতি হিসাবে আমাকে এখানে আমানত হিসেবে রেখে যায়, আমি সেটাকে সংরক্ষণ করে রাখছি, কোনোভাবে হাতছাড়া করিনি। কিন্তু আমি এখন কিভাবে এটা সংরক্ষণ করব? আমি যে আমার সন্তানকে নিয়ে আসলাম সে তো থাকতে পারবে না। তখন এই কথাটা যখন বাবার আমি নিজের কানে শুনলাম, আমি বুঝলাম, তখন আমি বাবাকে বললাম যে নামাজের পরে আমি বাবাকে বললাম যে ঠিক আছে, তুমি যে বক্তব্যটা দিচ্ছ সেই বক্তব্যগুলো এই বাড়ির ভিতরে যে সমস্যা, 3টে সমস্যা চিহ্নিত করা গেছে ওই সময়, তো 3টে চিহ্নিত সমস্যার বিষয়ে আমি এখানে তোমার কথা অনুযায়ী আমি এখানে ড্রাফট করতেছি। তুমি একটা কর্তৃপক্ষ, মানে তুমি না থাকলে তখন একজন গার্জিয়ান, আমি তাকে কাকে গার্জিয়ান হিসেবে নির্বাচিত করবো। তখন বাবাই সিদ্ধান্ত নিলে যে তুমি কাকে গার্জিয়ান হিসেবে নির্বাচন। আমি বললাম যে এখানে গার্জিয়ান বলতে কর্তৃপক্ষ, রাষ্ট্রের কর্তৃপক্ষ, যেমন স্থানীয় সরকারের কর্তৃপক্ষ হচ্ছে যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ, আর হচ্ছে কি ডিসি আছে। তো এখন তুমি তাদের কাউকে আমাকে গার্জিয়ান নির্বাচিত করে গেলে তখন আমি কি হবে, এটা আমি তাদের কাছে দিয়ে আসলি, তখন তার দায়বদ্ধতা তাদের কাছে আমি বলতে পারবো, বা তাদের যদি আমার ভাই বোনেদের কোনো সমস্যা থেকে থাকে বা কোনো এলাকার কোনো মানুষের যদি কোনো সমস্যা থেকে তাহলে তারা চেয়ারম্যান অথবা ডিসির কাছে যেয়ে বলতে পারবে। এই পরিপ্রেক্ষিতে তখন আমি বাবার নির্দেশনা অনুযায়ী আমি ড্রাফটটা রেডি করি। আমি সেই ড্রাফটটা রেডি করার পরে এখানে বাবার যে ড্রাফটটা রেডি করা ছিল সেই ড্রাফটের অংশটা এখানে আমি একটু দেখাতে চাই। এরপরে এখানে বাবার বক্তব্য এবং হচ্ছে যে 23 শতক জায়গার নকশা অনুযায়ী লোকেশান সেটা, এবং বাবার সিগনেচার এবং তারিখ সব কিছুই সন্নিবেশিত করা আছে। এরপরে হচ্ছে পুকুরজনিত সমস্যা, পুকুরের সীমানা সম্পর্কিত সমস্যা বা স্থানীয় লোকজন সেটাকে কৌশলে সরকারি পুকুর হিসেবে চালায় দেওয়ার পরিপ্রেক্ষিতে আমি এটা বাবার পক্ষ থেকে এটা আবেদন করি, এবং আবেদন করার পরিপ্রেক্ষিতে এটা আমি এর যে কপি এবং যথাসময়ে এবং এগুলো ওই তারিখেই 24/12/13 ইংরাজি তারিখে আমি এগুলো বাবার কাছ থেকে বাবা সই করে দিয়ে দেয়, দিয়ে আমার কাছে এটা সংরক্ষণে রাখতে বলে। তো এর পরবর্তী পর্যায়ে বাবা আমাকে দেওয়ার পরে এরপরে আমি এই জিনিসটা চেয়ারম্যানের কাছে জমা দেওয়ার জন্য, সেখানে রিসিট কপি করানোর জন্য আমি সুযোগ বা সন্ধান নীতি থাকি। কিন্তু চেয়ারম্যান ওই সময় রাজনৈতিক পরিপ্রেক্ষিতে সে ইউনিয়ন পরিষদেই থাকতেন না, উনি বিভিন্ন ব্যস্ততার, আমি সাথে টেলিফোনে বিভিন্ন তার সাথে কথা হয়েছে, সেগুলো আমার অডিও ফাইল আছে, সেগুলো প্রয়োজনে আমি সেগুলো উপস্থাপন করব। তো তার পরবর্তী পর্যায়ে যখন এই 24 তারিখের এই 24/12 তারিখের পরবর্তী পর্যায়ে যখন এই ঘটনাটা বাবা আমাকে দিয়ে দিল, তখন তার এবং আমি চেয়ারম্যানের কাছে যাওয়ার চেষ্টা করতেছি, তার কিছুদিন পরেই বাবা আমাকে বলল যে ঠিক আছে, আমি এই বিষয়টা আমার সন্তানদের সাথে আমি আলোচনা করছি, তো তারা এক বাক্যে আমাকে এটাকে সমর্থন করছে। এখন যদি আমার দেওয়া রোডম্যাপ বা আমার দেওয়া পরিকল্পনা বা আমার দেওয়া কথা অনুযায়ী যদি কার্যকরী না হয়, তখন তুমি এইটা ইউনিয়ন পরিষদে যেই জমা দিয়ে আসবা। জমা দিয়ে আসার পরে তুমি অবস্থা বুঝে তখন ব্যবস্থা নেবা। এটা হচ্ছে বাবার নির্দেশনা এই ডকুমেন্টসের পরিপ্রেক্ষিতে।
এটা গেল। এর পরবর্তী পর্যায়ে তারা বিভিন্নভাবে, যেমন তার পরবর্তী পর্যায়ে তারা কি করে, এই একদিন এসে বাবার ঝাড়ের থেকে বাঁশ কাটে। আমি বাঁশ কাটি, আমি বাঁশ কাটি কিছু বাঁশ বিক্রি করার জন্য। কারণ এখানে আমি বেকার অবস্থায় থাকতেছি, আমার এ জায়গায় আয় ইনকামের কোনো উৎস নেই। তারপরে আমার যেখানে আমি যে উৎস ছিল ফ্যাক্টরি, সেটা যেহেতু ধ্বংস করে, সেটা তখনও ধ্বংস হয় নাই, তার পরবর্তী পর্যায়ে হয়েছে। তো ওটা ওটা এটা এটা তো হচ্ছে 13 সালের ঘটনা। আর ফ্যাক্টরিটা ভাঙছে হচ্ছে 18 সালের 5ই ফেব্রুয়ারি 2018। তো এর 4-5 কিন্তু এর পরবর্তী পর্যায়ে নিজে আমি তো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি সেখানে উৎপাদনে যাওয়ার জন্য। কিন্তু তারপরেও আমাকে কিভাবে ব্যস্ত রাখছে, বা আমি যাতে আমার লক্ষ্যে উপস্থিত না হতে পারি বা যেতে পারি, তার জন্য কি কি তারা পদক্ষেপ নিয়েছে বা কীভাবে আমাকে ব্যস্ত রাখছে, তার একটা নমুনা আমি আপনাকে দেই। ওটা গেল 2013 সালের ঘটনা। এরপরে বাবার এখানে আমি বাধ্য হই যে সংবাদ সম্মেলন করতে। তারা একটা পর্যায়ে আমি সংবাদ সম্মেলন করি বুধবার 7ই অক্টোবর 2015। এখানে স্থানীয় যত পত্রিকা আছে সে সমস্ত পত্রিকায় এগুলো যুগের বার্তা, পত্রদূত, তারপরে দৈনিক কাফেলা, দক্ষিণের মশাল, কালের চিত্র, দৃষ্টিপাত, বিভিন্ন পত্রিকায় তখন এই সংবাদ সম্মেলনটা তৈরি হয়। আমি একটু এই সংবাদ সম্মেলনের বিষয়টা আমি একটু পড়ে আপনাকে অবহিত করতে চাই। সাতক্ষীরায় আপন ভাই বোনেরা মিলে বাবার পৈতৃক ভিটা থেকে এক ভাইকে উচ্ছেদের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সাতক্ষীরা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সাতক্ষীরা সদর উপজেলা লাফসা গ্রামের মৃত কাজী রহমতুল হকের ছেলে কাজী শফিউল হক। সংবাদ সম্মেলনে শফিউল হক বলেন, তারা 8 ভাই ও 5 বোন। ভাইদের মধ্যে তিনি 7ম নম্বর। আর্থিক অসচ্ছলতার কারণে তিনি দীর্ঘদিন বাড়ির বাইরে ছিলেন, তার অন্যান্য ভাইয়েরা বাইরে থাকে। এদিকে বোনেদের বিয়ে হয়ে যাওয়ায় বাবার বাড়িতে বাবা ও মা ছাড়া আর কেউ ছিল না। কিন্তু 2012 সালে মা মারা যাওয়ার পর পরিবারের কথা ভেবে বাবা তাকে বাড়িতে নিয়ে আসেন এবং থাকার জন্য একটি ঘর তৈরি করার জায়গা নির্ধারণ করে দেন। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে তিনি বাবার দেওয়া জায়গায় ঘর নির্মাণ সম্পন্ন করতে পারেনি। 2014 সালে তার বাবা মারা যাওয়ার পরে ভাই বোনেরা মিলে তাকে বাবার সম্পত্তি থেকে উচ্ছেদ করার পায়তারা শুরু করে। তারা বিভিন্ন সময় তাকে হুমকি ধামকি দিতে থাকে। এক পর্যায়ে ভাইরা তার মানসিক রোগী স্ত্রী ও সন্তানদেরকে ফুসলিয়ে তাদের কাছে নিয়ে যায় এবং পরে কোর্টের মাধ্যমে আমি ফিরিয়ে নিয়ে আসি। তিনি বলেন, বাবা মৃত্যুর আগে চেয়ারম্যান বরাবর একটা আবেদন লিখে যান যাতে বাবার ভিটায় বসবাস করতে তার কোনো প্রকার সমস্যা না হয়। কিন্তু ভাই বোনেরা মিলে বাবার ভিটে ছাড়া করার জন্য বারবার হয়রানি করছে। এরই ধারাবাহিকতা মঙ্গলবার সকালে তার সেজু ভাই কাজী নজরুল হক হঠাৎ করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে 24 ঘন্টার মধ্যে বাবার ঘর ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেয়। ফলে বর্তমানে তিনি পরিবারের সদস্য নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এর পরবর্তী পর্যায়ে, এটা হচ্ছে বুধবার 7ই অক্টোবর 2015। এই সংবাদ সম্মেলন করার প্রেক্ষিতে তারপরে আলোচনা সভায় এখানে একটা সালিশ হয়। সেই আলোচনা সভা 11-10-2015। তাহলে এই 7ই অক্টোবর 2015 আমি সংবাদ সম্মেলন করি এবং ওই মাসের 11 তারিখেই 11-10-2015 একটা সালিশ বৈঠক হয় বাড়িতে, যেখানে উপস্থিত ছিল ইউনিয়ন পরিষদের 2 কমিশনার। তাদের উপস্থিতিতে আমি এবার আমার বাবার যে ওসিয়াতনামা, সেটা আমি তাদেরকে সেখানে আমার সালিশদার ছিলেন হচ্ছেন আমার চাচা কাজী এহসানুল হক। উনি থেকেই এটা উপস্থাপন করে এবং উপস্থাপন করার পরে তারপরে তাদের সিদ্ধান্ত অনুযায়ী তারা যে সিদ্ধান্ত দেয় সেটা সিদ্ধান্তের কপি এখানে এই জায়গায় দেওয়া হয় এবং সিদ্ধান্তের কপিটা দেওয়ার পরে সালিশনামার সিদ্ধান্ত এখন আমি যেটা উপস্থাপন করছি তো আলোচনা সভায় আমার উপস্থাপন যেটা, তার ভিতরে কোনো রকম কোনো কিছুই এখানে এই জায়গায় লেখা রয়েছে যে আর যেগুলো সকলের সম্মুখে উপস্থাপন পূর্বক আলোচনা পূর্বক সিদ্ধান্ত ভিন্ন পাতায় লেখা হইল এহসানুল হক।
অমুক তারিখে সিদ্ধান্ত। এবার সিদ্ধান্তে দেখেন যে তারা এখানে তাদের যে বক্তব্য তারা যেটা চায় শুধু সেটাই উল্লেখ করা রয়েছে, কিন্তু আমি যে কিভাবে এইখানে বসবাস করবো বা কোনো কিছুই সে সমস্ত উল্লেখ না করি এক পেশে একটা তারা বক্তব্য দিয়ে সেখানে আমি সই করি নাই। আমি দ্বিতীয় পক্ষ হিসেবে যখন আমি দেখলাম যে আমার এখানে কোনো বক্তব্য নাই বা আমার কোনো কিছু উপস্থাপনা নাই, পরিপ্রেক্ষিতে দ্বিতীয় পক্ষের আমি এখানে কোনো স্বাক্ষর করি নাই। এখানে আমার ভাই বোনেদের স্বাক্ষর এবং কমিশনারদের স্বাক্ষর সব কিছু এখানে সন্নিবেশন করা আছে। এখন আমি বাবা এখানে নিয়ে আসার পরে বাবার সাথে আমার একটা বোঝাপড়া হয়, সেই বোঝাপড়ার পরিপ্রেক্ষিতেই তো আমি এখানে বসবাস করতেছি। তাহলে এখন আমি এ জায়গায় বাবার প্রতিনিধি, এখানে স্পষ্টভাবে বাবা উল্লেখ করে গেছে যে আমি এখানে বিষয় তুলনামূলক বিশ্লেষণ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বেশ কিছুটা সময় অতিবাহিত করিয়ে আছি, অপেক্ষায় ছিলাম হয়তো বা সমস্যার সমাধান হবে। সমাধান তো হয়নি, বরং পেয়েছি পারিবারিক সামাজিক মানসিক অশান্তি, যেটি ভবিষ্যতেও বিদ্যমান বলে মনে করছি। আমি আরও উল্লেখ করছি যে আমার পুত্র কাজী শফিউল হক আমার সাথে বসবাস করে। আমি যেহেতু বার্ধক্যজনিত কারণে বিষয়টি নিয়ে বেশি যোগাযোগ করিতে অক্ষম বিধায় এ বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি এবং পরামর্শ প্রদানের নিমিত্তে আমার প্রতিনিধি নিযুক্ত করিলাম আমার পুত্র কাজী শফিউল হককে। অর্থাৎ বাবা আমাকে তার প্রতিনিধি নিযুক্ত করে এবং আমি আপনার মাধ্যমে আরও উল্লেখ করতেছি যে আমার পুত্র কাজী শফিউল হককে যেন আমার অন্য সন্তানেরা সুনজরে দেখে এবং প্রয়োজনে বসবাসে বিভিন্ন সময় ছাড় দেয় এবং তার বসবাসের জন্য কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা না হয়, যা ইতিমধ্যে আমি আমার সন্তানদেরকে অবহিত করাই আছি। এটা হচ্ছে বাবার স্বাক্ষরিত আবেদনে। তাহলে আমি এ জায়গায় এর পরবর্তী পর্যায়ে যা ঘটনাগুলো, শুধু একটা ঘটনা যে আমার পেটে কীভাবে লাথি মারা হয়েছে। আমি তো এখানে থাকতে আসিনি, আমি তো থাকার জন্য এখানে আসিনি, বাবার অনুরোধে আমি আসছি। কিন্তু বাবা অনুরোধ করার পরে তারপরে যখন আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে যাই তখন আমি বললাম, বাবা তখন বিশ্বাসই করতে পারে নাই যে এই ধরনের ঘটনা তৈরি হবে। তার পরিপ্রেক্ষিতে তখন বাবা তার অতীত ইতিহাস সম্পর্কে, এই ভিটে মাটি সম্পর্কে বাবা তখন বলল যে তার বাবা তাকে এটা আমানত হিসেবে তার কাছে রেখে যায় যেন এটা ধ্বংস না করা হয়, কারণ পূর্বপুরুষরা আমরা এখান থেকে আসছি সম্রাট আওরঙ্গজেবের আমল থেকে, সেই সময় থেকে আমরা এখানে বসবাস করতেছি। তো তার পরবর্তী পর্যায়ে বিভিন্ন সূত্র অনুযায়ী সেভাবে আমরা এই ভিটেটা সংরক্ষণ করে রাখতেছি। এটা যাতে সংরক্ষিত নয়, কারণ এটা যদি একাধিক মালিক হয় তখন কি করবে, অংশীদাররা সেটা বিক্রি করে চলে যাবে, ফলে এদের অস্তিত্ব থাকবে না। বা কি হবে যে যদি এককভাবে না থাকে তাহলে আরেকজন ভাই থাকলে বা বোন থাকলে তারা কি করবে, তাদের ভিতরে যে আমাদের কোয়ালিশন সম্পর্ক সংঘর্ষিক তৈরি হবে, যা অতীতে ঘটছে। এই কারণেই বাবা একান্তভাবে একা আমাকে কেন নিয়ে আসছে সেটার ব্যাখ্যাও আমার মামাতো ভাই কোমল, আমার আপন মামাতো ভাই মেজু মামার ছেলে, তাকেও ব্যাখ্যা করে বিষয়টা প্রথমেই ব্যাখ্যা করে বলে দিয়ে দেয় যে আমি একা কেন এখানে নিয়ে আসছি, সেটা ব্যাখ্যাও বাবা তাকে বলে দিয়ে দেয় আত্মীয় স্বজনকে, যাতে কোনোভাবে আমাকে সমস্যা নাই। এখন আপনি সম্মতের আদালত, আপনার জ্ঞাতার্থে আমি জানাচ্ছি যে আমার কতটা ক্ষতি হয়েছে, সে ক্ষতির পরিমাণটা তো আমি পরে আসতেছি। আমার স্ত্রী দ্বারা আমার কি ক্ষতি হয়েছে, সন্তানদের কি ক্ষতি করছে, আমার ফ্যাক্টরি, আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান, সেখান থেকে সেটার মাধ্যম দিয়ে আমার কী পরিমাণ ক্ষতি হতে পারে সেটার ব্যাখ্যা তুলনামূলক আমি শেষ পর্যায়ে দেখে সেটা আপনাদের সামনে উপস্থাপন করব। কিন্তু আমি কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি সেইগুলোর একটা নমুনা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। সম্মানিত আদালত, আমি বিষয়টা আপনার গোচরে আনয়ন করার পূর্ব যদি সমাধানের কোনো ব্যবস্থা নেওয়া হয় তাহলে হয়তো একটা প্রবাসী তার আত্মনাদটা হয়তো সৃষ্টিকর্তার কাছে কবুল হবে, এটাই আমার প্রার্থনা। ধন্যবাদ সকলকে।